শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর সহপাঠ অংশের লাল সালু উপন্যাস নিয়ে। লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু উপন্যাসটি আমাদের পাঠ্য তালিকায় রয়েছে। এটি একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসের আলোচনায় যাওয়ার আগে আমরা উপন্যাস সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। উপন্যাস কি? উপন্যাস আধুনিক সাহিত্যের একটি জনপ্রিয় শাখা। সাহিত্য পরিমণ্ডলে উপন্যাসের আবির্ভাব 200 বা 250 বছরের বেশি হবে না। 2 শতাধিক বছরের কিছু বেশি হবে উপন্যাসের আবির্ভাব। উপন্যাস কি? উপন্যাস হলো আমরা যেটা ছোট গল্প পড়ি, ছোট গল্পে আমরা জীবনের অল্প মুহূর্ত, অল্প সময় বা ক্ষণিক সময়ের ব্যাখ্যা পাই, কিন্তু উপন্যাসে সেই ব্যাখ্যাটাই বিস্তৃত দেওয়া হয়। একটা প্লট, কাহিনী নিয়ে যখন আসলে বাস্তবে যদি আমরা বলতে চাই, মানব জীবনের বিস্তৃত ব্যাখ্যা যে সাহিত্যে পাওয়া যায়, মানব জীবন, সমাজ জীবন, সামাজিক আখ্যানের বিস্তৃত ব্যাখ্যা আমরা যে সাহিত্যকর্মে পাই, সেটাকেই বলা হয় উপন্যাস। উপন্যাস হলো গদ্যে লেখা দীর্ঘ বর্ণনাত্মক কথা সাহিত্য। বড় বর্ণনা, দীর্ঘ বর্ণনার, বিস্তৃত বর্ণনার। কবিতা, নাটক ও ছোট গল্পের ন্যায় উপন্যাস সাহিত্যের একটি বিশেষ শাখা। নাটক যেমন একটি শাখা, কবিতা যেমন একটি শাখা, কিংবা ছোট গল্প যেমন একটি শাখা, তেমনি উপন্যাসও সাহিত্যের একটি বিশেষ শাখা। আধুনিক সাহিত্যে তুলনামূলক নতুন আঙ্গিক হলো উপন্যাস। আধুনিক সাহিত্যের নতুন ধারা উপন্যাস। যিনি উপন্যাস রচনা করেন তিনি ঔপন্যাসিক হিসেবে পরিচিত। উপন্যাস লেখার নির্দিষ্ট নিয়ম বা কাঠামো নেই যে এভাবেই লিখতে হবে, এই কাঠামোতে লিখতে হবে, এই নিয়মে লিখতে হবে, এরকম সুনির্দিষ্ট নিয়ম নেই উপন্যাসের। তবে ছোট গল্পের তুলনায় বৃহদাকার হয়ে থাকে। আমরা যেটা ছোট গল্প বলি, সেই ছোট গল্পের চাইতে বিস্তৃত ব্যাখ্যা এবং বড় ব্যাখ্যা পাওয়া যাবে উপন্যাসে। আবার কোথাও কোথাও বিভ্রান্তিও রয়ে গেছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি বা নষ্টনীর এই দুটা ছোট গল্প যদি আমরা পড়ি, কখনো তাদের বর্ণনা মনে হবে যে এটা উপন্যাসেরই বর্ণনা দেওয়া হয়েছে। উপন্যাসের আখ্যান ভাগ ও চরিত্রের বিস্তার লক্ষিত হয়, এবং এই যে আখ্যান, আখ্যান মানে কি? কাহিনী বা প্লট যে থাকবে, প্লটের বিস্তৃত ব্যাখ্যা থাকবে, চরিত্রেরও বিস্তৃতি থাকবে। হ্রস্ব দৈর্ঘ্যের মানে কি? ছোট দৈর্ঘ্যের যদি কোনো উপন্যাস লেখা হয় তাদেরকে বলা হয় অনু উপন্যাস। উপন্যাসে পরিবেশ, বর্ণনা, রূপরেখা, চরিত্র, সংলাপ ইত্যাদি মানুষের জীবনের বিস্তৃত কাহিনীকে সুন্দর ও সার্থকভাবে ফুটিয়ে তোলা হয়। কিসের মাধ্যমে? পরিবেশ থাকবে, বর্ণনা থাকবে, রূপকল্প থাকবে, কল্পনা থাকবে, চরিত্র, সংলাপ, এদের সমন্বয়ে মানুষের জীবনের কাহিনীকে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হবে, সে সুন্দর ও সার্থকভাবে ফুটিয়ে তোলা হবে, সেটাই হলো উপন্যাস। উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। উপযুক্তভাবে, যথাযথভাবে স্থাপন করা বা বিশেষভাবে স্থাপন করা। উপন্যাস হচ্ছে কাহিনী রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি। একটা কাহিনীকে ব্যাখ্যা করে উপস্থাপন করার যে কৌশল বা যে পদ্ধতি বা রীতি অনুসরণ করা হয়, সেটাই হলো উপন্যাস। উপন্যাস শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো নভেল।
উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন বিবরণ বা কাহিনী যার ভিতর দিয়ে মানবীর জীবনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। উপন্যাসের ব্যাখ্যা গদ্যে হবে, পদ্যেও হয়, কাব্য উপন্যাসও আছে। তো মূলত হলো আমাদের যে ধারণা, প্রচলিত ধারণা, উপন্যাসের ব্যাখ্যা হবে গল্পে, এবং সেই গল্পের ব্যাখ্যায় কি হবে, মানবীর জীবনযাপনে জীবনের যে বাস্তব প্রতিফলিত হয়, মানে কি বাস্তবতা, মানে কি বাস্তব অভিজ্ঞতা, মানব জীবনের যে অভিজ্ঞতা, এখানে বিস্তৃত জীবন সম্পর্কেই বলা থাকবে, জীবনের কাহিনী এখানে থাকবে, এবং তা কিসের সাথে মিলে যাবে, বাস্তবের সাথে মিলতে হবে, তখনই সেটা হবে কি উপন্যাস। উপন্যাস সাহিত্যের সর্বাধুনিক ও সর্বাপেক্ষা জনপ্রিয় শাখা। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রথম আধুনিক উপন্যাস রচিত হয়। উপন্যাসের জন্মস্থান ইংল্যান্ডকেই বলা হয় ইংরেজি সাহিত্যের তীর্থ। ইউরোপের ইংল্যান্ডে, ব্রিটেনে উপন্যাস রচিত হয়, আধুনিক উপন্যাস। ইংরেজি ভাষায় ড্যানিয়েল ডিফো, প্রথম ঔপন্যাসিকের নাম ড্যানিয়েল ডিফো। বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস ধারার প্রথম ও সার্থক রূপকার। বাংলা ভাষায় উপন্যাসটা বিস্তৃত হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সার্থক ঔপন্যাসিক, কিন্তু সার্থকতা আসার আগে অনেকে চেষ্টা করেছেন বাংলায় উপন্যাস লেখার জন্য। সেইভাবে যদি চিন্তা করা হয়, বাংলায় প্রথম উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন আনা ক্যাথারিন ম্যালেন্স, ব্রিটিশ নাগরিক। তিনি লিখেছিলেন ফুলমণি ও করুণার উপাখ্যান। ফুলমণি ও করুণার উপাখ্যান আসলে সার্থক উপন্যাস হয়নি, এটা সামাজিক নকশা টাইপের একটি লেখা হয়েছিল। তারপরে যিনি খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, টেকচাঁদ ঠাকুর, যিনি পেরিচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর নামেই লিখতেন, তার নাম হলো পেরিচাঁদ মিত্র। তিনি লিখেছিলেন আলালের ঘরের দোলাল। এটা সার্থক উপন্যাসের কাছাকাছি চলে গিয়েছিল, তারপরেও কিছু কিছু বৈশিষ্ট্য দুর্বলতার কারণে সেটাকে সার্থক উপন্যাস ধরা হয় না বা স্বীকৃতি দেওয়া হয় না। তবে বাংলায় বাঙালিদের প্রথম উপন্যাস লেখার চেষ্টা কিন্তু আলালের ঘরের দোলাল, এবং সেটা সার্থকতার খুব কাছাকাছি চলে গিয়েছিল। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সার্থক উপন্যাস নিয়ে আসেন দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। জে এ কার্ডন উপন্যাস প্রসঙ্গে ডিকশনারি অফ লিটারেরি টার্মস গ্রন্থে লিখেছেন, ইট ইজ এ ফর্ম অফ স্টোরি or prose narrative containing characters, action and incidents and perhaps a plot. কি বলছে, প্লট থাকবে, ঘটনা থাকবে, কার্যকারণ থাকবে, চরিত্র থাকবে, এবং তার ব্যাখ্যা গদ্য আকারে তার ব্যাখ্যা থাকবে। অন্যভাবে বলা যায়, novel is a fictitious prose narrative or tale presenting a picture of the man and woman portrait. মানবীর জীবনের বিস্তৃত ব্যাখ্যা। উপন্যাসের গঠন কৌশল, উপন্যাসে আসলে কি থাকে, উপন্যাসের বৈশিষ্ট্য কি? উপন্যাসের গঠন কৌশলকে কয়েকটা বিষয় সম্পর্কিত থাকে উপন্যাসের সাথে। কি কি সে বিষয়? প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, যেটাকে আসলে অনেকে সমাজচিত্র বলেন, শৈলী বা স্টাইল, এটাকে অনেকে ভাষা বলেন, ভাষার ব্যবহার, জীবন দর্শন, লেখকের একটা সুনির্দিষ্ট জীবন দর্শন থাকে, জীবনের একটা অভিজ্ঞতা থাকে। প্লট, উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনী, একটা দীর্ঘ কাহিনী নিয়ে উপন্যাসের বিস্তৃতি হয়, যেখানে মানবী তথা ব্যক্তির সুখ দুঃখ, হাসি কান্না, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ভঙ্গ, ঘৃণা ভালোবাসা প্রাধান্য লাভ করে। এই যে ব্যক্তি জীবনের এই বিষয়গুলা, ব্যক্তি জীবনের সাথে আমাদের কি সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশা, স্বপ্ন দেখা, স্বপ্ন ভেঙে যাওয়া, কারো প্রতি ঘৃণা প্রকাশ পাওয়া, কাউকে ভালোবাসা, এই বিষয়গুলো আসলে আমাদের প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবনে
রয়েছে। এবং বর্ণনা, আমরা যদি কোনো কাহিনী পড়তে চাই, কাহিনীর বর্ণনাতেও এই বিষয়গুলোই ফুটে ওঠে। উপন্যাসের প্লট বা আখ্যান থাকে সুপরিকল্পিত ও সুবিন্যস্ত। প্লট এবং আখ্যানটা পরিকল্পিত থাকবে এবং বিন্যস্ত থাকবে। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমন ভাবে বিন্যস্ত করা হয় যেন সেখানে বাস্তব জীবনের প্রতিফলন ঘটায়। মানে কি, এই যে ঘটনা আছে, যে ঘটনা নিয়ে কাহিনী বর্ণনা হবে এবং এর সাথে সম্পর্কযুক্ত যে চরিত্রগুলো থাকবে, এই চরিত্রগুলোর কর্মকাণ্ডকে সুন্দরভাবে বিন্যস্ত এবং বর্ণনাটা এরকম করা হয় যেন এটা কি মনে হয় যে বাস্তব জীবন থেকে উঠেও এসেছে, কাহিনীকে আকর্ষণীয় ও আনন্দদায়ক ও বাস্তবোচিত করে তুলে। এই যে প্লটের বর্ণনা, প্লট সুন্দরভাবে সাজানো, সেটাকে কাহিনীকে বাস্তবের পর্যায়ে নিয়ে আসে। যদিও এটা আমরা পড়ার সময় এটা একটা কাহিনী থাকে, কিন্তু যখন আমরা পড়তে যাই তখন এটা কি মনে হয়, কাহিনীটা যেন আমার জীবনে বাস্তব হয়ে এসেছে, এরকমই মনে হয়। চরিত্র উপন্যাসের গুরুত্বপূর্ণ অংশ। পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় সমাজ। আমরা যে সমাজে বসবাস করি, সমাজগুলা কি পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে ওঠে এবং সমাজের বাস্তব ঘটনাবলী নিয়ে উপন্যাসের কাহিনী নির্মিত হয়। এবং উপন্যাসের যে কাহিনী, সেই কাহিনীগুলা সমাজের ব্যক্তির বাস্তব ঘটনাবলী নিয়ে উপন্যাসের কাহিনী নির্মিত হয়। ব্যক্তির আচরণ, ভাবনা, কর্মকাণ্ডই উপন্যাসের প্রধান বর্ণনীয় বিষয়। যে কাজ জড়িয়ে আছে, যে ভাবনা আছে, কিংবা আমরা যে আচরণ প্রকাশ করি, আমরা যে কাজ করি, এগুলাই আসলে বর্ণিত হয়, আমাদের কাজগুলোই উপন্যাসে বর্ণনা করা হয়। উপন্যাসের বর্ণিত ব্যক্তি, চরিত্র বা ক্যারেক্টার, যেসব ব্যক্তি নিয়ে কথা বলা হয়, যেসব ব্যক্তির বর্ণনা দেওয়া হয়, তারাই কি চরিত্র। প্রকৃতপক্ষে ঘটনা ও চরিত্র পরস্পর নিরপেক্ষ নয়, একটি অন্যটির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এবং যে কয়টা চরিত্র থাকে, একটা চরিত্র দিয়ে কিন্তু একটা উপন্যাস চলতে পারে না। এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলোর সাথে প্রত্যেকটা চরিত্রের সম্পর্ক থাকে এবং এই সম্পর্কের কারণে সম্পর্কের ব্যাখ্যা বর্ণনার মাধ্যমে উপন্যাসের বিস্তৃতি ঘটে। ঔপন্যাসিক এমন ভাবে চরিত্র সৃষ্টি করেন, তারা হয়ে ওঠে পাঠকের চেনা জগতের বাসিন্দা ও অতি পরিচিত জন। ঔপন্যাসিক যে চরিত্রগুলোর বর্ণনা করেন এবং উপন্যাসটা যদি সার্থক হয়, তখন দেখা যায় উপন্যাসের যে চরিত্রগুলা তিনি বর্ণনা করেছেন, এটা আমার খুব কাছের জগৎ, আমার খুব পরিচিত জগৎ, ঠিক আছে, এবং যাদের বর্ণনা করা হয়েছে আমার আশপাশে এরকম মানুষ থাকতে পারে, রয়েছে। উপন্যাসের আরেকটা বড় বিষয় হলো যে চরিত্রগুলো যে বিকশিত হবে, তার সাথে জড়িয়ে থাকবে কি সংলাপ। সংলাপ মানে কি, আমরা যেটাকে ডায়ালগ বলি। নাটকের পাশাপাশি নাটক সংলাপ নির্ভর। উপন্যাসীয় বর্ণনার মধ্যে এমন কিছু কিছু সংলাপ থাকে, যে সংলাপগুলো না থাকলে আসলে মনে হবে উপন্যাসটার আসলে গুরুত্বহীন মনে হতো যদি এই সংলাপগুলো না থাকতো। যে কারণে ঔপন্যাসিক সচেষ্ট থাকেন স্থান কাল অনুযায়ী চরিত্রের মুখে ভাষা দিতে। অনেক সময় বর্ণনার চেয়ে চরিত্রের নিজের মুখের একটি সংলাপ তার চরিত্র উপলব্ধির জন্য বহুল পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে। উপন্যাসটা মূলত বর্ণনামূলক কাহিনী, বর্ণনার পাশাপাশি জড়িয়ে থাকে কি কিছু সংলাপও জড়িয়ে থাকে, এবং সংলাপগুলার জন্য মাঝে মাঝে মনে হয় এই সংলাপ না থাকলে আসলে এই উপন্যাসটা সার্থক হতো না, এই উপন্যাসটা এত আকর্ষণীয় হতো না। সংলাপের ধারা, ঘটনাস্রোত উপস্থাপন করে লেখক নির্লিপ্ত থাকতে পারেন এবং পাঠকের বিচার বুদ্ধির প্রকাশ ঘটাতে পারেন। এই সংলাপ দিয়ে আসলে কি করেন লেখক, ওই উপন্যাস থেকে দূরে সরে দাঁড়িয়ে পাঠক কি উপলব্ধি করছে এবং পাঠক কিভাবে বিশ্লেষণ করছে সেটাই তুলে ধরা হয় উপন্যাসে। পরিবেশ, একটা সমাজের চিত্র এখানে উঠে আসবে। উপন্যাস যখন বর্ণনা করা হবে, উপন্যাসে সমাজের চিত্র থাকবে এবং ওই যে সমাজের চিত্র, ওই চিত্রটাই হলো আসলে পরিবেশ। উপন্যাসের কাহিনী হয় বাস্তব ও বিশ্বাসযোগ্য। ঔপন্যাসিক উপন্যাসের দেশ কালগত সত্যকে তুলে ধরার অভিপ্রায়ে পরিবেশকে নির্মাণ করেন এবং লেখক যে উপন্যাসটা, যে প্লটটা তৈরি করেন, এই প্লট কিন্তু একটা সমাজের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। এখন এটা যদি হয় ধীবর শ্রেণীর উপন্যাস, ধীবর বলতে জেলে সম্প্রদায়ের উপন্যাস, জেলে সম্প্রদায়ের উপন্যাসে যদি আধুনিক ঢাকা শহরের বর্ণনা দেওয়া হয়, আধুনিক ঢাকা শহরের সমাজ চিত্র নিয়ে আসা হয়, পরিবেশ নিয়ে আসা হয়, আসলে উপন্যাসটা খাপছাড়া মনে হবে, বাস্তব মনে হবে না। বাস্তবের কাছে বা
পাঠকের ঘনিষ্ঠ হতে হলে উপন্যাসের প্লট এবং যে পরিবেশ সমাজ সেগুলোর মধ্যে কি সমন্বয় থাকতে হবে এবং গভীর সম্পর্ক থাকতে হবে। এই পরিবেশ বর্ণনার মাধ্যমে চরিত্রের জীবনযাত্রার ছবি কাহিনীতে ফুটিয়ে তোলা হয়। পরিবেশ যদি সংশ্লিষ্ট না হয়, সম্পর্কযুক্ত না হয়, তাহলে আসলে জীবন্ত হবে না, বর্ণনা কখনোই জীবন্ত মনে হবে না। পরিবেশ মানে কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, স্থান কালের স্বাভাবিকতা, সামাজিকতা, ঐতিহ্য ও ব্যক্তি মানুষের সামগ্রিক জীবনের পরিবেশ। শৈলী বা স্টাইল, এটা আসলে শৈলী বা স্টাইল না বলে আমরা যদি বলি যে ভাষা। একটা গ্রামীণ উপন্যাসে শহুরে ভাষা কখনোই প্রাধান্য পাবে না। গ্রামীণ উপন্যাসের ভাষাটা গ্রামীণী হওয়া উচিত, সেখানে আঞ্চলিকতার একটা প্রভাব থাকবে। শৈলী বা স্টাইল হচ্ছে উপন্যাসের ভাষাগত ভিত্তি। লেখকের জীবন দৃষ্টি ও জীবন সৃষ্টির সঙ্গে ভাষা ওতপ্রোতভাবে জড়িত। লেখক যে এখানে জীবন সৃষ্টি করবেন এবং জীবনের যে বর্ণনা দিবেন, যে দৃষ্টিতে দেখবেন, তার সাথে আসলে ভাষার একটা সম্পর্ক রয়েছে। উপন্যাসের বর্ণনা, পরিচর্যা, পটভূমি উপস্থাপন, চরিত্রের সম্পূর্ণ স্বরূপ নির্ণয়ে অনিবার্য ভাষাশৈলী প্রয়োগেই যে কোনো উপন্যাসের কাম্য। ঠিক আছে, যে কোনো উপন্যাসে এটা আসলে প্রত্যাশা করা হয়। উপজীব্য বিষয় ও ভাষার সামঞ্জস্য রক্ষার মাধ্যমে উপন্যাস হয়ে ওঠে যথার্থ ও সার্থক আবেদনবাহী। এর মাধ্যমে আসলে উপন্যাসগুলা কি হয়ে ওঠে? সার্থক হয়ে ওঠে এবং একটা আবেদন সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে। এই যে উপন্যাসে লিখন শৈলী, স্টাইল বা ভাষার প্রয়োগ, এটা আসলে লেখকের যে বিশিষ্টতা, তার যে সক্ষমতা, তার যে দক্ষতা, সেটা কিন্তু প্রমাণ করে, সেটার কিন্তু পরিচয় বহন করে লেখককে। তাই ভাষা প্রয়োগে, লিখন শৈলী তৈরিতে অবশ্যই মুনশিয়ানার স্বাক্ষর রাখতে হবে। জীবন দর্শন, জীবন দর্শন যে জিনিসটা, এটা আসলে লেখকের জীবন দর্শন। যিনি ঔপন্যাসিকের জীবন দর্শন। ঔপন্যাসিক যে উপন্যাসটা লিখছেন, এই উপন্যাসে তার জীবনের অবশ্যই কোনো অভিজ্ঞতা তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেন। এটা নিজের জীবন থেকে হতে পারে, অন্যের জীবন থেকে হতে পারে, যে কোনো জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা তিনি নিজের মতো করে উপস্থাপন করেন, বর্ণনা করেন। মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্যে বিকশিত হয়, তাই লেখকের জীবন দর্শন। লেখক যে জীবনটার ব্যাখ্যা দিতে চান, সেটাই হলো জীবন দর্শন। আমরা একটি উপন্যাসের মধ্যে একই সঙ্গে জীবনের চিত্র, জীবনের দর্শন, দুটি বিষয়কেই খুঁজি। জীবনের যে চিত্র বর্ণনা এবং জীবনের যে দর্শন, লক্ষ্য, সেটা আমরা উপন্যাসে খুঁজে ফিরি। সার্থক উপন্যাস পাঠ করলে পাঠক মানব জীবন সংক্রান্ত কোনো সত্যকে গভীরভাবে উপলব্ধি করা যায় এবং পাঠক এই যদি একটা সার্থক উপন্যাস পড়ে, এখানে মানব জীবনের সাথে সম্পর্কযুক্ত সত্য তুলে ধরেন এবং লেখক সেই অভিজ্ঞতা এখানে উপস্থাপন করার চেষ্টা করেন, আড়ালে সেই বিষয়টা এখানে প্রতিস্থাপিত করেন। উপন্যাসে জীবন দর্শনের অনিবার্যতা তাই অনস্বীকার্য। উপন্যাস যদি হয়, শুধু উপন্যাস না, একটা সাহিত্যকর্ম যদি হয়, এখানে অবশ্যই একটা জীবন দর্শন লুকিয়ে থাকবে। লেখক তার যে অর্জিত অভিজ্ঞতা এখানে উপস্থাপন করবেন এবং সেইটাই হলো আসলে একটা সাহিত্যের মূল উপজীব্য বিষয়। আসলে ওখান থেকে আমরা কি পেতে যাচ্ছি, ওখানে কি রহস্য রয়েছে, জীবনে আসলে কি মেসেজ বা এখানে বার্তাটা লেখক এখানে দিতে চাচ্ছেন, সেটাই হলো জীবন দর্শন। উপন্যাসকে যদি প্রকারভেদ করা হয়, আসলে এটাকে সুনির্দিষ্ট প্রকারভেদ করা যাবে না। উপন্যাসকে ভাগ করা হয়, শ্রেণী বিভাগ করা যায়। শ্রেণী বিভাগ করতে উপন্যাসের শ্রেণী বিভাগ: সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আরো বেশ কিছু প্রকারভেদ হতে পারে। তো আমরা এই 5টা বিষয় নিয়ে দেখি এবং বাকিগুলো নিয়ে কথা বলি। সামাজিক উপন্যাস, এখানে একটা বিষয় সমাজের সাথে, যেখানে সমাজকে উপজীব্য করে যে উপন্যাসগুলো তৈরি হয়ে থাকে, তাদেরকেই বলা হয়ে থাকে মূলত সামাজিক উপন্যাস। এখানে মুখ্য কি থাকে? সমাজ। সামাজিক উপন্যাস, সোশ্যাল নভেল উপন্যাসের একটি বিশেষ শ্রেণী। এই শ্রেণীর উদ্ভব ঘটে 19 শতকে। এই শতকে ইংরেজি সামাজিক উপন্যাসগুলিতে সমাজের নানা অন্যায়, অবিচার
কুপ্রথা প্রভৃতির উদ্ঘাটন এবং তাদের সমালোচনার মাধ্যমে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা নির্দেশ করা হয়। মানে কি, সমাজ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সমাজের ভিতরে। আমাদের যে প্রথা, আমরা বিলাসী গল্প পড়েছি, বিলাসী গল্পে আমরা দেখেছি অনেকগুলো কুপ্রথা সমাজের মধ্যে জড়িয়ে আছে। এই ঠিক এইরকম সমাজের কুপ্রথা বা অন্যায় থাকতে পারে, অনাচার থাকতে পারে, অবিচার থাকতে পারে, এইগুলার সমন্বয় করে যে উপন্যাসটা হয় সমাজকে কেন্দ্র করে, সেগুলাই হলো সামাজিক উপন্যাস। ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগের মহিলা উপন্যাসিক এলিজাবেথ ক্লেগহর্ন গ্যাস্কেল সমাজ সংস্কারের আদর্শ নিয়ে উপন্যাস রচনায় ব্রতী হয়েছিলেন এবং তাকে আসলে সামাজিক উপন্যাসের দ্রষ্টা মনে করা হয়, এলিজাবেথ ক্লেগহর্ন গ্যাস্কেল। আর বাংলা সাহিত্যে যদি আমরা সামাজিক উপন্যাসের বলি, বিখ্যাত সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, বানানটা ভুল হয়েছে, কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু। আমাদের পাঠ্য তালিকার যে লাল সালু উপন্যাসটি আছে সেটি একটি সামাজিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস, আসলে যে উপন্যাস ইতিহাসকে আশ্রয় করে তৈরি হয়েছে, ইতিহাস থাকবে, ইতিহাসের সত্য ঘটনা থাকবে, তাকে আরো বিকশিত করার জন্য কিছু চরিত্র লেখক এখানে নিয়ে আসতে পারেন, কিন্তু সত্যকে কিন্তু তিনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের আশ্রয়ে যখন কোনো উপন্যাস রচিত হয় তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলে। একটা চরিত্র নিয়ে হইতে পারে কিংবা একটা ঐতিহাসিক ঘটনা নিয়েও হতে পারে, সেটা হলো ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাসে লেখক নতুন ঘটনা বা চরিত্র সৃজন করে কাহিনীতে গতিময়তা, প্রাণ সঞ্চার করতে পারেন, কিন্তু ঐতিহাসিক সত্য থেকে বিচ্যুত হতে পারেন না। তিনি যদি সত্য থেকে চলে যান, সত্য যদি আড়াল করার চেষ্টা করেন, তাহলে উপন্যাস এটা অবশ্যই সার্থক হবে না, একটা ব্যর্থ উপন্যাস হবে। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, রবীন্দ্রনাথের রাজর্ষি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ধর্মপাল, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, সত্যেন সেনের অভিশপ্ত নগরী ঐতিহাসিক উপন্যাস, রুশ ভাষায় লিখিত লিও টলস্টয়ের ওয়ার এন্ড পিস, ভাসিলিয়ানের চেঙ্গিস খান ঐতিহাসিক উপন্যাস। আমরা বিষাদ সিন্ধু নিয়ে যদি বলি, বিষাদ সিন্ধুতে দুইটা চরিত্র, মাইমোনা, তোমরা যদি পড়ো তাহলে পাবা মাইমোনা চরিত্র আছে, আর একটা হলো সীমার চরিত্র আছে। এই দুইটা চরিত্র খুবই প্রভাবশালী চরিত্র, ঘটনার বিস্তৃতি দেওয়ার জন্য এই দুইটা চরিত্রের বিস্তৃতি ঘটিয়েছে, কিন্তু এই দুইটা ঘটনার আসলে ঐতিহাসিক কিন্তু কোনো ভিত্তি নেই। তারপরে লেখক এটাকে উপন্যাস হিসেবে উপস্থাপন, প্রতিষ্ঠিত করার জন্য, সার্থক করার জন্য তিনি এই দুইটা কাল্পনিক চরিত্র এখানে উপস্থাপন করেছেন। মনস্তাত্ত্বিক উপন্যাস, এটাকে আসলে কেউ কেউ চেতনা প্রবাহ রীতির উপন্যাসও বলেন, মানব মনের যে চেতনার বিকাশ ঘটে সেটাই। মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্র পাত্রীর মনোজগতের ঘাত প্রতিঘাত, সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া। মনস্তাত্ত্বিক, আমরা মনের যে ক্রিয়াগুলা প্রতিক্রিয়াগুলা তাকে নিয়ে যে উপন্যাস, সেগুলাকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস। চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদ্ঘাটনই ঔপন্যাসিকের প্রধান লক্ষ্য। এখানে কি চরিত্রের মনস্তাত্ত্বিক জটিল কিছু বিষয় এই উপন্যাসে উপস্থাপন করার চেষ্টা করেন। আবার সামাজিক উপন্যাস ও মনস্তাত্ত্বিক উপন্যাসের নৈকট্য লগা। সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে কিন্তু পার্থক্য খুব কম। সামাজিক উপন্যাসে যেমন মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত থাকতে পারে, তেমনি মনস্তাত্ত্বিক উপন্যাসেও সামাজিক ঘাত প্রতিঘাত থাকতে পারে। সামাজিক উপন্যাসে মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত, আবার মনস্তাত্ত্বিক উপন্যাসে সামাজিক ঘাত প্রতিঘাত, সামাজিক সমস্যা মনস্তাত্ত্বিক উপন্যাসে আসতে পারে। মনস্তাত্ত্বিক উপন্যাসের কাহিনী অবলম্বন মাত্র, প্রকৃত উদ্দেশ্য থাকে মানব মনের জটিল দিকগুলো সার্থক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন। মানুষের মনের যে জটিল বিষয়গুলো, যে সমস্যাগুলো আছে, এগুলো আসলে উপস্থাপন করার চেষ্টাটাই মূল থাকে। ফরাসি লেখক গুস্তাভো ফ্লবেয়ার লেখা মাদাম বোভারি, দস্তয়েভস্কির লিখিত ক্রাইম এন্ড পানিশমেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, চতুরঙ্গ, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো মনস্তাত্ত্বিক উপন্যাস। এই দুইটা আসলে বিশেষ ধরনের উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো বাংলা সাহিত্যের যদি চেতনা প্রবাহ রীতি বলি বা মনস্তাত্ত্বিক সমস্যার কথা বলি, সেই ঘটনার অন্যতম সফল দুটি উপন্যাস হলো
চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো। আঞ্চলিক উপন্যাস যেখানে আসলে একটা অঞ্চল যেখানে প্রাধান্য পাবে, একটা অঞ্চলকে সুনির্দিষ্ট করে যে উপন্যাসটা এক আঞ্চলিকতার প্রভাব থাকতে পারে, বিশেষ কোনো অঞ্চল বা সে অঞ্চলের নির্দিষ্ট এলাকা ও পরিসরের মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিশ্রিত যে কাহিনী বা উপন্যাস, তাই আঞ্চলিক উপন্যাস। মানে একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ, মানুষের জীবন, মানুষের সংস্কৃতি, মানুষের আচার, এই নিয়ে যে উপন্যাস হবে সেটা হবে আঞ্চলিক উপন্যাস। অঞ্চল বিশেষের মানুষ ও তাদের যাপিত জীবন ও স্থানিক মানে কি ওই স্থানের পরিবেশ বিধৌত জীবন আচরণ নিয়ে যে উপন্যাস লেখা হয় তাকেই আঞ্চলিক উপন্যাস। একটা অঞ্চলের মানুষের জীবন আচার, জীবনের আচরণ, সুখ দুঃখ হাসি কান্না যে উপন্যাসে উঠে আসবে তাকে বলা হবে আঞ্চলিক উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসলিবাকের উপকথা, অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা সমুদ্র বাসর, এইগুলো হলো আঞ্চলিক উপন্যাসের উদাহরণ। রাজনৈতিক উপন্যাস শব্দটা শুনতে আসলে যেখানে আসলে রাজনীতিটাই যেখানে আশ্রিত হয়, কেন্দ্রীভূত হয় যে উপন্যাসে, সেগুলোই হলো রাজনৈতিক উপন্যাস। সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক সংশ্লিষ্ট চরিত্রের কর্মকাণ্ড যে উপন্যাসে প্রাধান্য লাভ করে তাকে রাজনৈতিক উপন্যাস বলে। এ ধরনের উপন্যাসে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভ, আন্দোলন সংগ্রাম, স্বাধীনতা মুক্তির আকাঙ্ক্ষা, সমাজ ও রাষ্ট্রের বিপুল পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। মানে কি রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক বিবর্তনের চিন্তা ধ্যান ধারণা যে উপন্যাসে পাওয়া যায় সেই উপন্যাসগুলাই হয়ে ওঠে কি রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাসের উদাহরণ হইতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঝড় ও ঝরা পাতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, জহির রায়হানের আরেক ফাল্গুন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, আহমদ সফার ওঙ্কার, এগুলো আসলে রাজনৈতিক উপন্যাসের উদাহরণ এবং বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। এই 5টি প্রকারভেদের বাইরে আমরা আরো উপন্যাসের কাব্যধর্মী উপন্যাস, গোয়েন্দা উপন্যাস, পত্র উপন্যাস, হাস্যরসাত্মক উপন্যাস, আত্মজৈবনিক উপন্যাস, রোমান্স ধর্মী উপন্যাস, পুরাণ কাহিনীমূলক উপন্যাস, বীরত্ব ব্যঞ্জক উপন্যাস, এরকম আরো অনেক প্রকারভেদ নিয়ে আলোচিত হতে পারে। কাব্যধর্মী উপন্যাস আসলে কবিতার ভাব থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, নামে কবিতা মনে হবে কিন্তু এটা একটা উপন্যাস এবং এটা কাব্যধর্মী উপন্যাস। এই ধরনের প্রকারভেদও রয়েছে। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।